এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল ব্যালকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছা করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যেই অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানি তোপে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পেরে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলি করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়? চিঠি লিখব না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমানও আমারও তো হয়। অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ বলে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাহিরে বাহিরে থাকিস। তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় আসতেই পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর কি হয়ে যায়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল। নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিয়া খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখেই রাকিব আর রাসেল দুজনেই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা থেকে 10:30টার মধ্যেই চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখেছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল,
এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে ওঠে, সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসেই বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা ছ্যাঁত করে উঠল। ভিতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন, ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজল, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই। সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখল, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের, চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাট ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলোতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের ওপরে পড়ে আছে মাথা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও জাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাড় থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম।